সে সাংবাদিকদেরকে, প্রচলিত যে সাংবাদিক তাদেরকে সে বেতন দিয়ে পালবে কেন? তার তো একটা ইনভেস্টমেন্ট, তার তো মুনাফা দরকার। মুনাফা পেলে পরে সে জগৎ তার প্রতিষ্ঠান টিকিয়ে রাখবে এবং সে সবাইকে সে বেতন দিয়ে চাল পাবে। কিন্তু যদি দেখা যায় যে প্রযুক্তিগত এই তথ্যের কারণে বিজ্ঞাপন চলে যাচ্ছে মেটা এবং গুগলের কাছে, এই প্রচলিত গণমাধ্যমে বিজ্ঞাপন থাকছে না, তখন সে কি করবে? তাকেও তো দোষ দিয়ে লাভ নাই। কে ভিক্টিম হলো শেষ পর্যন্ত? সে কোনো ভিক্টিম হয়ে গেলে কিন্তু সাংবাদিক ভাইয়েরা। অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাই, ভাষা বিষয়গুলি নিয়ে কথা না বলে এবং একটা ভাষা জ্ঞান নিয়ে সাংবাদিকতা জগতের নেতৃত্ব না দিয়ে খুব গভীরতার মধ্যে প্রবেশ করতে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের কল্যাণ মানেই আমি মনে করি, গণমাধ্যমের কল্যাণ মানেই আমি মনে করি দেশের কল্যাণ, জাতির কল্যাণ। আমার শেষ কথা হচ্ছে এই, যে কোনো কিছুর বিনিময়ে দায়িত্বশীল মুক্ত সাংবাদিকতাকে আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে, প্রয়োজন রক্তের বিনিময়ে, প্রয়োজনে জীবনের বিনিময়ে। সবাইকে ধন্যবাদ। গণমাধ্যম বা সাংবাদিকতা জগতের একটা নতুন পর্বের মধ্যে প্রবেশ করে বসে আছি এবং এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে সাংবাদিকতার পেশাটা। এবং এই পেশাটা এত চ্যালেঞ্জের মধ্যে পড়েছে যে সত্য অনুসন্ধান করাই যার পেশা, নিশ্চয়ই কোনো রাষ্ট্র, সরকার নিঃস্বার্থভাবে তাদেরকে টাকা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করার জন্য টাকা ব্যয় করতে থাকবে, ট্যাক্সের টাকা ব্যয় করতে থাকবেই, এবং সেটা ব্যয় করার একটা নিয়ম কানুন তৈরি হবে। এখনো আমরা সেই পরিস্থিতিতে যাই নাই, পৃথিবীর কোথাও সেই পরিস্থিতি তৈরি হয় নাই। যে সমস্ত শিল্পপতিরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চান, তারা স্বাভাবিকভাবে মুনাফার জন্যই তো বিনিয়োগ করবেন, এবং যে সমস্ত বিজ্ঞাপনদাতারা গণমাধ্যমের উপরে ভর করে তাদের পণ্যের প্রচার করবেন, তারাও চাইবেন তাদের মতো করেই পণ্যের প্রচার বক্তব্যটা প্রকাশিত হোক, ছড়িয়ে পড়ুক। ফলে সাংবাদিকদের পেশাকে পৃষ্ঠপোষকতা দান করবে ওরকম কিন্তু কোনো কাঠামো এখন পর্যন্ত নাই, এটা খুব সত্য কথা। কিন্তু কোনো সভ্য দেশই, কোনো সভ্য সমাজই পৃথিবীতে এগোতে পারে না যদি সে তার সমাজের প্রকৃত চিত্র প্রতি মুহূর্তে নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত করতে না পারে। আমরা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক লোক আয়নায় নিজের চেহারা না দেখে বুঝতে পারি না যে আমি ঠিক মানুষের সামনে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রস্তুত কিনা, তেমনি একটি রাষ্ট্র এবং সমাজকেও কিন্তু প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়, তা নাহলে সে ভুল পথে যেতে পারে, সে একটা ভুল গন্তব্যে যেতে পারে, যা জনগণের জন্য, মানুষের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। এবং এই কাজটা করার দায়িত্বই হচ্ছে সাংবাদিকতার মূল লক্ষ্য। এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা জেনে শুনে এই ধরনের একটা মহৎ পেশার মধ্যে যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, আমি গভীরভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কারণ এই পেশাতে বিত্তবান হওয়ার কোনোই সম্ভাবনা নাই, কিন্তু এই পেশাতে নিজের বিবেক এবং মেধা চর্চা করার অনেক বড় একটা সুযোগ আছে। এবং তাদের এই ব্যক্তিত্ব, মেধা, দেশপ্রেম, মানবপ্রেম চর্চা করার এই পেশাকে গ্রহণ করতে পেরে তারা নিজেরা যে সুখের অনুভূতি পান, ওটাই তাদের বড় পুরস্কার। কিন্তু সাংবাদিকতার পেশাকে যদি একটি রাষ্ট্র বা সমাজ আমরা টিকিয়ে না রাখতে পারি, তাহলে সমাজ এবং রাষ্ট্রকে প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে, আয়নার মতো কাজ করবে, যা সারাক্ষণ সমাজকে দেখা যাবে, রাষ্ট্রকে দেখা যাবে,
এবং যখন যখন চেহারার মধ্যে, সমাজের চেহারায়, রাষ্ট্রের চেহারায় যে সমস্ত ভুল ত্রুটি ধরা পড়বে, তখন তখন আবার এটাকে ঠিক করে নেওয়া হবে। আমরা যেমন করে এলোমেলো চুলকে আছড়ে নেই, জামার বুতাম ঠিক থাকলে ঠিক করে নেই, আমাদের গায়ের জামাতে দাগ পড়লে সেটাকে চেঞ্জ করে ফেলি, যা আমাকে আয়না বলে দেয় যে আমার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার। তেমনি গণমাধ্যম এবং সাংবাদিকতাও রাষ্ট্র এবং সমাজে এই আয়নার দায়িত্ব পালন করে, যা প্রতি মুহূর্তে সমাজকে প্রতিফলিত করে। অতএব এই পেশার অস্তিত্ব ছাড়া একটা সভ্য সমাজ চলতে পারে না। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে টমাস জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জনক, ফাউন্ডিং ফাদার্সদের একজন, তিনি বলেছেন যে আমাকে যদি বলা হয় যে সাংবাদিকতাবিহীন একটা রাষ্ট্র, আর যদি একটা বিকল্প, আর একটা বিকল্প হচ্ছে রাষ্ট্রবিহীন সাংবাদিকতা, তুমি কোনটাকে গ্রহণ করবা? তিনি বলেছেন আমি রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে গ্রহণ করব। রাষ্ট্র না থাকলেও চলবে, কিন্তু সাংবাদিকতা আমার লাগবে, তথ্য আমার লাগবে, সত্য আমার জানতেই হবে। এটা প্রতীকী অর্থে বলা হয়েছে, কিন্তু আসলে আমাদের যেটা দরকার যে সেই রাষ্ট্র, সেই সমাজ যে প্রকৃত অর্থেই প্রতি মুহূর্তেই তথ্যের এই সত্যের প্রবাহটাকে বহাল রাখবে। অতএব কথা খুব প্রমাণিত। এটা অনেক পুরনো আলোচনা, আমি আর নতুন করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। এখনকার আলোচনা কিন্তু আরো অন্য, নতুন। সেই আলোচনাটি হচ্ছে যে কলম এবং লেখার ক্ষমতাই কি এখন সাংবাদিকতার একমাত্র উপাদান? একসময় তো ছিল এটা, কিন্তু এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির জ্ঞান, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার। এবং সে কারণে জার্নালিজম কিন্তু এখন হয়ে গেছে ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম, অডিও জার্নালিজম, নানান রকম জার্নালিজমও কিন্তু বিভক্ত হয়েছে। এবং পত্রিকার পাতা থেকে চোখ, অথবা টেলিভিশন থেকে আমাদের চোখ কিন্তু এখন আমাদের হাতের ডিভাইসে চলে গিয়েছে। এবং ডিভাইসের এই যে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম ওটিটি হয়ে গেছে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত একটা প্ল্যাটফর্ম। ইন্টারনেটের আগের পৃথিবী আর ইন্টারনেটের পরের পৃথিবীর এই যে গুণগত পার্থক্য, এই পার্থক্যের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু সাংবাদিকতার পেশাকেও রূপান্তরিত হতে হবে, পরিবর্তিত হতে হবে। এবং এই রূপান্তরের গতির সঙ্গে যদি তাল মিলাতে না পারে, তাহলে সঙ্গত কারণে সেই সাংবাদিকতা পিছিয়ে পড়বে। এরপরে আবার এর সঙ্গে এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেক কিছু এখন আর নিজে লিখতেই হয় না, ওকে বললে ওই লিখে দেয়। অনেক তথ্য নিজের জোগাড়ই করতে হয় না। বহু বুদ্ধিমান লোক দেখতে শুনতে খুব বুদ্ধিমান মনে হয়, আসলে কিছুই না, গোপনে গোপনে সে এআই ব্যবহার করে সে আপনাকে চটপট উত্তর দিচ্ছে। যে ব্যবহার করতে জানে না সে বোকা, যে ব্যবহার করতে জানে সে খুব বুদ্ধিমান। অথচ ব্যাপারটা হয়তো উল্টা, যে ব্যবহার করতে জানে না সে হয়তো অনেক জ্ঞানের মালিক, যে ব্যবহার করতে জানে সে হয়তো কম জ্ঞানের মালিক। কিন্তু এই বুদ্ধিমত্তা অথবা এই ধূর্ততার কারণেই কিন্তু একটা ভিন্ন রকম চেহারা আমাদের সামনে হাজির হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পরিমাণ ক্ষমতা নিয়ে আমাদের ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করে বসে আছে। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যখন আপনারা কথা বলবেন, তখন কয় টাকার অনুদান দিচ্ছি আমরা দেই না, এটা কিন্তু আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় কিন্তু হচ্ছে ইকোসিস্টেমের এই যে কোয়ালিটেটিভ চেঞ্জটা হয়েছে, এই কোয়ালিটেটিভ চেঞ্জ সম্পর্কে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করাটা হচ্ছে কিন্তু আমি মনে করি বড় কাজ। আপনারা যারা সিনিয়র জার্নালিস্ট আছেন, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কারিকুলাম, আপনাদের আলোচনা, আপনাদের প্রেস ক্লাবের আড্ডা, আপনাদের পেশাগত পরিবেশের আলাপ আলোচনা, তার মধ্যে এই বিষয়গুলিকে খুব দ্রুত জায়গা দেওয়া উচিত। এটা খুবই দুঃখজনক যে সাংবাদিকতার মতো পেশাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারার কারণে আমাদের সামনে আগে শুধু একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ হলো ফ্রিডম অফ প্রেস। এখন কিন্তু তার চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে কমব্যাটিং অফ মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এ পর্যন্ত আমি যাদেরকে সাক্ষাৎ করতে নিয়ে গিয়েছি, বাংলাদেশের সমস্ত বিশিষ্ট সম্পাদক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, পত্রিকার মালিক বৃন্দ, তারা সবাই কিন্তু
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা অভিনন্দন জানিয়েছেন যে এই প্রথম তারা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো চাপ অনুভব করেননি এখন পর্যন্ত, এবং সে কারণে তারা তাকে ধন্যবাদ জানিয়েছেন।